ডেপুটি হাই কমিশনার সামনের সহিংসতা ও জাতীয় পতাকা অবমাননার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিন্দা, ভারত সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান। সীমান্তের ওপারে চক্রান্তের অভিযোগ ফখরুলের, সংখ্যালঘুদের নিরাপত্তা অন্তর্বর্তী সরকারকে নিশ্চিত করতে হবে মন্তব্য দিল্লির। With the Bangladesh government, the threats and targeted attacks on Hindus and other minorities, our position on the matter is very clear. সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। শান্তিপ্রিয় বাংলাদেশকে বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে। পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার অভিযোগ হেফাজতের। ইসকন নিষিদ্ধে সারা দেশে বিক্ষোভ, আইনজীবী হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি। এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে সেই নেপথ্য খুনিদেরকে বের করে মুখোশ উন্মোচন করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং সরকারের সহযোগিতা ছাড়া শক্তিশালী কমিশনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সংস্কারের আগে নির্বাচন হলে অনিয়মের শঙ্কা। যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত 3টি নির্বাচনে, তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে, তাদেরকে বিচারে আনা উচিত। স্বাগত শান্তবাজারে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি তন্ময় কুমার রায়। ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে বৃহস্পতিবার বঙ্গীয় হিন্দু জাগরণ নামে একটি সংগঠনের সহিংস বিক্ষোভ ও বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার দেয়া বিবৃতিতে বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করেছে যে বিক্ষোভকারীরা পুলিশি ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সীমানায় পৌঁছে সহিংস বিক্ষোভ করেছেন। এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয় এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকাও দাহ করে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও ডেপুটি হাই কমিশনের কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। সীমান্তের ওপাশ থেকে নতুন করে চক্রান্ত হচ্ছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্টরা বহির্বিশ্বে দেখাতে চায় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত সংবাদকে ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ আয়োজিত ছাত্র কনভেনশনে এসব কথা বলেন তিনি। এর ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। তারা কারা এটা করছে, কেন করছে? আমি কথা এই জন্য বলছি যে এই আনন্দে আমাদের থাকার কোনো অবকাশ নাই। এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেশটির অন্তর্বর্তী সরকারকে নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছে নয়াদিল্লি। শুক্রবার ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। দেশটির অন্তর্বর্তী সরকারকে বারবার সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে সতর্ক করা হয়েছে। সহিংসতা বন্ধের পাশাপাশি উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। এছাড়া দুদেশের মধ্যে আমদানি রফতানি আগের মতোই চলবে বলেও আশা প্রকাশ করেন জয়সওয়াল। India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities.
সুপরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে বলে মন্তব্য করেন হেফাজতের নেতা মামুনুল হক। এ সময় হেফাজতের আরেক নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব চট্টগ্রামে আইনজীবী হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। দুপুরে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ শেষে এসব কথা বলেন বক্তারা। মুসলমানদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে আবারও শাপলা চত্বর দেখতে হবে এমন হুঁশিয়ারি দেন হেফাজত নেতারা। রাব্বি হোসেনের প্রতিবেদন। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছিল তার ভক্ত সমর্থকরা। এক পর্যায়ে নির্মমভাবে হত্যার শিকার হন আইনজীবী সাইফুল ইসলাম। তার হত্যার বিচারের দাবিতে ফুঁসে ওঠে দেশের সাধারণ মানুষ। ইসকনকে নিষিদ্ধের দাবিতে এবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলামী বাংলাদেশ। বিক্ষোভ সমাবেশ থেকে হেফাজতের নেতারা অভিযোগ করেন, আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার ইন্ধন দিয়েছেন শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ। যে সকল হত্যাকারী হিসেবে চিহ্নিত ঘাতকদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকেই শুধুমাত্র বিচারের আওতায় আনলে চলবে না। আমাদের স্পষ্ট দাবি হলো এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে সেই নেপথ্য খুনিদেরকে বের করে মুখোশ উন্মোচন করতে হবে, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। শহীদ আলীর হত্যাকাণ্ডের জন্য ইসকনের স্পষ্ট মদতদাতা খুনি শেখ হাসিনাকে আসামি করে তার দেশবাসীদের বিরুদ্ধে আগামী দিনের দেশে কোনো সংগঠন সন্ত্রাসী কার্যক্রম চালালে দেশের মানুষ একত্রিত হয়ে রুখে দিবে বলেও জানান হেফাজত নেতারা। তারা বলেন, আইনজীবী হত্যার পিছনে যাদের উস্কানি ছিল সবাইকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এই দেশের সর্বপ্রথম টার্গেট ছিল হিন্দুদেরকে দিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। সেই দিয়ে শহীদ মিনারের সামনে আপনাদেরকে রাস্তায় নামিয়েছেন, বুকটা হাত উঠায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করেছেন। তখন আজকে মনে থাকার কথা হিন্দু ভাইদেরকে মনে করে দিতে চাই, আপনাদের উপরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের দ্বারা আক্রমণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করত। বিক্ষোভ সমাবেশ শেষে মুসলমানদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে আবারও শাপলা চত্বর দেখতে হবে এমন হুঁশিয়ারি দেন হেফাজত নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই, যদি তারা ব্যর্থ হয়, কোন ষড়যন্ত্র হয়, হেফাজতে ইসলাম করে বসে থাকবে না, আবার শাপলা চত্বর হবে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। সরকারের সহযোগিতা ছাড়া শক্তিশালী নির্বাচন কমিশনের মাধ্যমেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। শুক্রবার সকালে রাজধানী ঢাকার এফডিসিতে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে আয়োজিত ছায়া সংসদের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন নির্বাচন সহ সব ক্ষেত্রে সংস্কার প্রয়োজন। সংস্কার না করে নির্বাচন হলে আগের পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা রয়েছে। এছাড়াও গেল কয়েকটি নির্বাচনে যারা কারচুপি সহ অপরাধ করেছেন তাদেরকে আইনের আওতায় আনা উচিত বলেও মত দেন তিনি। এক্ষেত্রে সবার আগে আইনের আওতায় আনা উচিত পূর্বে গঠিত কমিশনগুলোকে। নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে মনোনয়ন বাণিজ্যের মাধ্যমগুলো চিহ্নিত করতে হবে বলেও জানান তিনি আরও বলেন, নির্বাচনের একদিনের বিষয় নয়, শুরু হয় ভোটার তালিকা হালনাগাদের মধ্য দিয়ে। সব নাগরিকদের এনআইডি কার্ড নিশ্চিত করা গেলে সেখান থেকে ভোটার তালিকা প্রণয়ন করা যাবে। আলাদা ভোটার তালিকার প্রয়োজন হবে না বলেও জানান তিনি। ডক্টর বদিউল আলম মজুমদার আরও জানান, 31 ডিসেম্বরের মধ্যেই নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে প্রতিবেদন জমা দেবে কমিশন। সরকার মানে কি? সরকার মানে প্রশাসন, সরকার মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, তারা যদি নির্বাচনকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে সবচেয়ে সুষ্ঠু, সবচেয়ে কার্যকর নির্বাচন কমিশনের পক্ষেও, সবচেয়ে শক্তিশালী নির্বাচন কমিশনের পক্ষেও, সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পক্ষেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত 3টি নির্বাচনে, তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে। তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি এবং বিচারের আওতায় আনা উচিত।
বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম, তবে আলুর সরবরাহ কম বলছেন ব্যবসায়ীরা। অন্যদিকে চাহিদা কমায় চাষের মাছের দাম কমছে। সামুদ্রিক মাছের সরবরাহ বাড়লেও ইলিশের দেখা নেই বাজারে। রাজধানীর কারওয়ান বাজার ও মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার ঘুরে আরো জানাচ্ছেন তানজিম শাফিন। মাঠ পেরিয়ে পুরোদমে বাজারজাত হচ্ছে শীতকালীন সবজি। সরবরাহ বাড়ায় সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে শিম, বেগুন, গাজরের দাম কমেছে কেজিতে 15 থেকে 20 টাকা। টমেটোর কেজি এখনো 150, নতুন শসা 100 থেকে 120 টাকা প্রতি কেজি। শীতের ফুলকপি, বাঁধাকপি, লাউয়ের সরবরাহ বাড়ায় প্রতি পিস বিক্রি হচ্ছে 45 থেকে 70 টাকায়। বিপরীতে গ্রীষ্মের সবজি পটল, কাঁকরোল, মিষ্টি কুমড়ার সরবরাহ কমায় দাম বাড়তি। তবে রঙিন সবজির বিপরীতে আলুর সরবরাহ কম বলছেন ব্যবসায়ীরা। বর্তমানে আলুর দাম একটু বাড়তি। আলু আমরা বেচতেছি 80 টাকা কেজি। রাজশাহী আলু কিনে আনছি হলো 75 টাকা কেজি। দাম এখন পর্যন্ত কোনো রিজনেবল স্টেজে আসে নাই, আর একটু মনে হয় রিজনেবল স্টেজে আসা উচিত। ছোট ছোট ফুলকপি ছিল 80 টাকা 100 টাকা পিস, বর্তমানে বড় বড় কপি 50 টাকা। বাঁধাকপি ছিল 150 টাকা পর্যন্ত বাঁধাকপি ছিল এবারকার, বর্তমানে 60 টাকা। পটল কিনছি 80 টাকা 70 টাকা, এখন 120 টাকা 30 টাকা কেজি। শীতকালীন সবজি এতটা বেশি হওয়া উচিত না। সরবরাহ বাড়ায় দাম কমেছে চাষের মাছের। কারওয়ান বাজার ও মোহাম্মদপুর টাউন হল বাজারে চাষের রুই, তেলাপিয়া, পাঙ্গাস, কই বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা কেজি দরে। কেজিতে গেল সপ্তাহ থেকে 50 থেকে 100 টাকা কম। সামুদ্রিক মাছের দামও কমেছে, তবে দেখা নেই ইলিশের। পোয়া 500, রূপচাঁদা 650, কোরাল 700 আর ছোট মাছ মলা, কাচকি 300 থেকে 400 টাকা প্রতি কেজি। দেশি শোল, মাগুর, কই 500 থেকে 1000 টাকা দাম। তবে ক্রেতারা বলছেন মাছের দাম আরও নাগালে আসা দরকার। মাছের দাম তো একটু বেশি, প্রতি কেজি 40-50 টাকা একটু বেশি আর কি। বেশি মনে হয়েছে? জি জি। রুই মাছ, তেলাপি মাছ, পাঙ্গাস মাছ এই আর কি। চিংড়ি মাছ নিয়েছি 650 টাকা কেজি, একদম ছোট যেটা ওইটা। আর সিলভার কাপ মাছ নিয়েছি, রুই মাছ নিয়েছি, আর এখন মলা মাছ নিচ্ছি। নদীর মাছের দাম বেশি, সাগরের মাছটার দাম কম। আবার যেটা চাষের এটা সবসময় পাওয়া যায়, এটা আবার দাম নর্মাল, বেশিও না কমও না। জানলো না বলে গাড়ি কই থেকে আসবো, মেন তো জানলো দেখা সারাদিন জাল পায়, মাছ পায় একটু বা দুগ্ধ, দাম তো হাই উঠবই। 200 গ্রাম ওজনের রুই মাছ 220-30 টাকা কেজি বেচতে আছি। কাতল মাছ 220-30 টাকা, পুঁটি মাছ 160 টাকা 70 টাকা। শীতের সবজির সরবরাহ বাড়ার সাথে সাথে দাম আরও কমবে বলছেন ব্যবসায়ীরা। সপ্তাহ ব্যবধানে অপরিবর্তিত আছে সব ধরনের মাংসের দাম। তানজিম শাফিন, এখন, ঢাকা। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী MS ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। অনলাইনে রিটার্ন জমার সময় বাড়ায় আশাবাদী কর কর্মকর্তারা। এনবিআর বলছে অনলাইনে রিটার্নে অভ্যস্ত হলে TIN জমার ব্যবধান কমবে। এদিকে জরিমানাহীন রিটার্ন জমা দেওয়ার সময় আরও 1 মাস বাড়ায় অন্যান্য বছরের তুলনায় এবছরের নভেম্বরের শেষ কয়েকদিনে চাপ কমেছে। আরও জানাচ্ছেন মাঝার মাহবুব। গত 22 অক্টোবর ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনের সব সরকারি কর্মকর্তা ও কর্মচারী ও দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করে রাজস্ব বোর্ড। এনবিআর বলছে এতে এসব অঞ্চল ও প্রতিষ্ঠানের অন্তত 12 লাখের বেশি রিটার্ন জমা পড়বে শুধুমাত্র অনলাইনেই। 24 নভেম্বর পর্যন্ত অনলাইনে নিবন্ধন করেছেন 12.5 লাখ গ্রাহক। এর মধ্যে ই-রিটার্ন জমা পড়েছে 5 লাখেরও বেশি, যা 2023-24 অর্থ বছরে একই সময় ছিল 2,17,000। তবে অনলাইনে রিটার্ন বাড়লেও এ সময়ের মধ্যে মোট রিটার্ন 15 লাখ অতিক্রম করেছে, যা গত বছরের তুলনায় খুব একটা বেশি নয়। এরই মধ্যে প্রতি বছরের মতোই এবারও বিনা জরিমানায় রিটার্ন দাখিলের সময় প্রথম ধাপে বেড়েছে 31 ডিসেম্বর পর্যন্ত। তবে অন্যান্য বছরগুলোতে নভেম্বরের শেষ মুহূর্তে সময় বাড়ালেও এবার প্রায় 2 সপ্তাহ আগেই সময় বাড়ানোর ঘোষণায় মাস শেষেও সার্কেলগুলোতে ভিড় নেই বলছেন কর কর্মকর্তারা। শেষের 15 দিন আমাদের চাপটা থাকে, আমরা সার্ভিসটা লোকবল, জনবল নিয়োগ শেষের 15 দিনে বেশি রাখি। সময় বৃদ্ধির কারণে যারা করদাতা ETIN ইতিমধ্যে নিয়েছেন তারা সকলেই আয়কর রিটার্ন দাখিলে সচেষ্ট হবেন এবং এই 31 ডিসেম্বরের ভিতর আয়কর রিটার্ন দাখিল না করিলে আপনাকে জরিমানা দিতে হবে।
কর কমিশনাররা বলছেন সময় বাড়ানোর কারণে গত বছরের তুলনায় এবার নভেম্বরের শেষে চাপ কমলেও রিটার্ন সংখ্যা বাড়বে বলে প্রত্যাশা তাদের। তবে অনলাইনে ও সার্কেল অফিসে জরিমানাহীন রিটার্ন জমার সময় বাড়ালেও 30 নভেম্বরের পর কর অঞ্চলের বিশেষ আয়োজন চলবে কিনা আসেনি সেই সিদ্ধান্ত। প্রত্যেকটা জোনেও এটা অনলাইনে মানুষ আগ্রহ প্রকাশ করছে। কোনো সমস্যা হলে সাথে সাথে আমাদের ওখানে সাপোর্ট স্টাফ আছে, টেকনিক্যাল এক্সপার্ট যারা আছে তারা এটা সহযোগিতা করছে তাদেরকে কিভাবে হেল্প করা যায় এবং তারা এটা ভালোই আমরা রেসপন্স পাচ্ছি। প্রাথমিকভাবে আমাদের মেলা নভেম্বর পর্যন্ত আছে, এর পরবর্তীতে সিদ্ধান্ত জাতীয় রাজস্ব বোর্ড থেকে জানানো হবে। 2023-24 করবর্ষে দেশের ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার ছিল কোটির কাছাকাছি আর রিটার্ন জমা পড়েছিল 43 লাখ। চলতি করবর্ষে টিআইএন সংখ্যা ছাড়িয়েছে 1 কোটি 7 লাখ। এনবিআর বলছে অনলাইনে রিটার্ন অভ্যস্ত করতে পারলে কমে আসবে এ পার্থক্য। আগামী 2 বছরের মধ্যে সব রিটার্নদাতাদের অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা সংস্থাটির। মাঝার মাহবুব, এখন ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন শিপইয়ার্ড ও দেশের একমাত্র গাড়ি প্রস্তুত কারখানা প্রগতি ইন্ডাস্ট্রি পরিদর্শন করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ। শুক্রবার সীতাকুণ্ডের বিভিন্ন শিপইয়ার্ড ঘুরে কাজের পরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তার বিষয়গুলো পর্যবেক্ষণ করেন তিনি। তার উপস্থিতিতে শিপইয়ার্ড মালিকরা এই শিল্পের বর্তমান সংকট ও সমস্যার কথা তুলে ধরে বলেন, সাম্প্রতিক ডলার সংকটের কারণে জাহাজ কেনা সম্ভব হচ্ছে না। এতে একদিকে তৈরি হয়েছে কাঁচামাল সংকট, অপরদিকে বাজারে পণ্যের চাহিদাও কমছে। এছাড়া শিপ ব্রেকিং শিল্পে শ্রমিক দুর্ঘটনা ও পরিবেশ দূষণ নিয়ে একটি মহল নেতিবাচক প্রচারণা করায় এ খাতে প্রতিযোগী দেশগুলো এগিয়ে গেলেও বাংলাদেশ পিছিয়ে পড়ছে। শিপইয়ার্ড পরিদর্শন শেষে উপদেষ্টা দেশের একমাত্র গাড়ি তৈরির প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিতে কোরিয়ান 2টি গাড়ির উদ্বোধন করেন। ইসলামী ব্যাংক সহ ব্যাংকিং খাতকে ধ্বংস করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিদেশে বেগমপাড়া তৈরি করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত কর্মী সম্মেলনে যোগ দিয়ে তারা একথা বলেন। বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের ব্যাংকগুলো লুট করেছে। নির্বাচন ব্যবস্থা বিগত ফ্যাসিস্ট সরকার ধ্বংস করায় সংস্কার প্রয়োজন। তাই যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার কাজ শেষ করে নির্বাচন দিতে হবে। জামায়াত ইসলামী নেতারা বলেন, অনেক ক্ষেত্রে জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার। আপনারা জনগণের ভাষা বুঝুন। যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার কাজ শেষ করে তারপরে নির্বাচনের ব্যবস্থা করে। এটা যদি না হয় তাহলে এই নির্বাচন হবে না। এই নির্বাচন অতীতে যে সমস্ত নির্বাচন আমরা দেখেছি ওই রকমই নির্বাচন একটা হইতে পারে, যার আলামত আপনারা 2014-তে দেখেছেন, 2018-তে দেখেছেন, 2024-এ দেখেছেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ তারা চুরি করে নিয়ে গেছে, বিভিন্ন ব্যাংকে লুটপাট করেছে, টাকাগুলো তারা পাচার করেছে বিদেশে, বেগমপাড়া তৈরি করেছে এবং ব্যাংকে টাকার সংকট সৃষ্টি হয়েছে। ইসরায়েলের নির্বিচার হামলা ও আক্রমণের প্রতি প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লং মার্চ করেছে ছাত্র জনতা। শুক্রবার বিকেলে 4টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে ভিসি চত্বর ও শহীদ মিনার হয়ে পুনরায় একই স্থানে শেষ হয় লং মার্চটি। মিছিলে স্লোগানের মাধ্যমে ফিলিস্তিনকে মুক্তির দাবি জানানো হয়। বক্তারা বলেন, বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লবের অনুপ্রেরণা যে ফিলিস্তিন, সেই দেশটিতে এখনও হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। তাই ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনার যে পতন হয়েছে, সেই আন্দোলন ফিলিস্তিনের নারী শিশুর জন্য অব্যাহত রাখা হবে বলে জানান অংশগ্রহণকারীরা। যে ফিলিস্তিনের গণহত্যার পরেও মানুষের যে যুদ্ধের মনোভাব এবং তাদের এক হয়ে থেকে শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার যে স্পৃহা, সেটা আমাদেরকে অনুপ্রাণিত করেছে এবং সর্বশেষে আমরা স্বৈরাচার হাসিনাকে পালিয়ে যেতে দেখেছি। ইসরায়েলরা বলছে যে এটা তারা সেলফ ডিফেন্সে করছে। একই জিনিস আমরা আমাদের দেশেও দেখেছি যে জুলাই বিপ্লবে নির্বিচারে গুলি চালিয়েছে, আক্রমণ করেছে, হামলা চালিয়েছে। ছাত্র সমাজের পক্ষ থেকে ফিলিস্তিনি মুক্তিকামী জনতার প্রতি আমাদের যে সংহতি সম্মান সেটা ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। তাদের মুক্তির যেই একটা আকাঙ্ক্ষা সেটা যাতে অনুধাবন করতে পারে সেজন্যই কিন্তু আমরা এই আয়োজন করে থাকি।
যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবানন ও ইসরায়েল সীমান্ত এখনও থমথমে। যুদ্ধবিরতি শুরুর পরপরই অভিযোগ উঠেছে ইসরায়েল শর্ত ভঙ্গ করে লেবাননের দক্ষিণে হামলা করেছে আইডিএফ। এদিকে যুদ্ধবিরতির মধ্যে নিরাপত্তা ঝুঁকি থাকলেও ঘরে ফেরার চেষ্টা করছেন লেবাননের দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ। কিন্তু গাজায় নেই যুদ্ধবিরতির কোনো সম্ভাবনাই। শীতের বৃষ্টিতে শরণার্থী শিবিরগুলোতে সাধারণ ফিলিস্তিনিদের মানবিক সংকট চরমে পৌঁছেছে। ঈশিতা ব্রহ্মের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। একরকম বন্দুক তাক করেই লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনাদের সরে যাওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে দুই পক্ষের অভিযোগ, বুধবার ভোরে যুদ্ধবিরতি কার্যকর হলেও এরপর চুক্তি ভঙ্গ করা হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ রকেটের গুদামে হামলার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। বেনিয়ামিন নেতানিয়াহু দেশের প্রতিরক্ষা বাহিনীকে বলেছেন, হিজবুল্লাহ যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করলে সঙ্গে সঙ্গে যুদ্ধে নেমে যেতে হবে। এদিকে যুদ্ধবিরতিতে হামলার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে ফিরছেন সাধারণ মানুষ। দীর্ঘ কয়েক মাস পর নিজ শহর নিজ বাড়িতে ফিরলেও সেখানে থেকে যেতে পারছেন না তারা। একদিকে দুই পক্ষের সংঘাত আবারও শুরুর আশঙ্কা, অন্যদিকে ঘরবাড়ি সব ধ্বংসস্তূপের নিচে। এই অঞ্চলের অধিবাসীদের ওপর আবারও কারফিউ জারি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সীমান্ত শহরগুলোতে ট্যাঙ্ক দিয়ে টহল দিচ্ছে আইডিএফ। עצוב מאוד לראות מה שקורה פה. מאוד 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 עצוב. מפחיד, שמענו כמה יריות כשהגענו הביתה, אז קצת... קיצור, הולכים הביתה, לראות אם הכל בסדר, אם כל הדברים נמצאים שם, ולא משנה הסכמים לא הסכמים, בסוף נחזור לפה והכל יהיה בסדר. ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, বৃহস্পতিবার হিজবুল্লাহর মধ্যম পাল্লার রকেটের গুদামে হামলা করেছে তারা। তবে এই হামলা করা হয়েছে লিতানি নদীর আশপাশে, যে স্থান যুদ্ধবিরতির আওতায় পড়ে না। তারা জানান, দক্ষিণাঞ্চলে অনেক যানবাহন প্রবেশ করতে দেখা যায়, সেখান থেকে তাদের ওপর গুলি চালানো হয়। তবে হিজবুল্লাহ বলছে, ইসরায়েল সীমান্তের গ্রামগুলোতে হামলা করছে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই লেবাননের বৈরুতে স্বাভাবিক হচ্ছে জনজীবন। فرحة وحزن بنفس الوقت، الشهداء اللي قدمناها واغلى شهيد عنا سماحة السيد। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় বেড়ে গেছে ইসরায়েলি আগ্রাসন। উত্তরে গাজা শহর নুসেইরাত শরণার্থী শিবির, মধ্য গাজার দেইর আল বালাহতে হামলা বাড়িয়েছে আইডিএফ। লেবাননে থেমে গেলেও গাজায় প্রতিনিয়ত বাড়ছে হতাহত। নুসেইরাত ক্যাম্পে ভয়াবহ হামলায় কয়েকজনের প্রাণহানি হয়েছে। গাজার ঐতিহাসিক শরণার্থী শিবিরগুলোর একটি এই ক্যাম্প। এখানেই বোমা হামলা করে ভবন আর মসজিদ গুড়িয়ে দিয়েছে আইডিএফ। এদিকে যুক্তরাষ্ট্র আর জাতিসংঘের চাপের পর গাজার দক্ষিণাঞ্চলের কেরেম শ্যালম ক্রসিং দিয়ে নির্বিঘ্নে প্রবেশ করছে ত্রাণবাহী গাড়ি। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার শত শত ট্রাক প্রবেশ করছে উপত্যকায়। এখন পর্যন্ত গাজায় 10 লাখ টন ত্রাণ সহায়তা প্রবেশ করেছে বলে জানিয়েছে ইসরায়েল। তবে গাজা কর্তৃপক্ষ বলছে, এখনও অপেক্ষমান শত শত ট্রাক। যদিও জাতিসংঘ বলছে, চলমান আগ্রাসনে উত্তর গাজায় খাদ্যের মজুত নেই বললেই চলে। প্রবেশ করতে পারছে না ত্রাণ সহায়তা। And there are several different routes that the international organizations use, and we continue to work with them to develop new routes for them to be able to deliver the aid to where they need to get to. They're bringing the trucks to 2-3 platforms. One platform is Kerem Shalom crossing, the other platform is Erez West crossing in the north. তবে হাড় কাঁপানো শীতের মধ্যে বৃষ্টিতে অসহায় হয়ে পড়েছেন গাজা উপত্যকার তাঁবুতে থাকা সাধারণ ফিলিস্তিনিরা। দক্ষিণের খান ইউনিসে সমুদ্র সৈকতের কাছে তাঁবুর তৈরি ঘরই পানির কারণে হারাতে বসেছেন আশ্রয় নেয়া সাধারণ মানুষ। 5 লাখ মানুষ বন্যা কবলিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এত আন্তর্জাতিক দাতা সংস্থা সহযোগিতা করেও কোনোভাবেই গাজাবাসীকে পুরোপুরি ভোগান্তি মুক্ত করতে পারছে না। وحدة هيك شايف بنصف انا واولادي هلا ابني انا وابني هينا بنعزل بنشوف ايش ولا حاجه ولا هدمه للبنات. هم قالوا لنا روح انزح على المنطقه هذه، جينا على المنطقه هذه امان ماما وزي ما انت شايف ليش انا طيب. এমন অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চাইলেও হামাস নির্মূলের আগে সেটি করবেন না তিনি। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শান্তবাজার শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার।
কলকাতায় ডেপুটি হাই কমিশনের সামনে সহিংসতা ও জাতীয় পতাকা অবমাননার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিন্দা, ভারত সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান। সীমান্তের ওপারে চক্রান্তের অভিযোগ ফখরুলের, সংখ্যালঘুদের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারকে নিশ্চিত করতে হবে মন্তব্য দিল্লির। With the Bangladesh government, the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার অভিযোগ হেফাজতের, ইসকন নিষিদ্ধে সারা দেশে বিক্ষোভ, আইনজীবী হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি। এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে সেই নেপথ্য খুনিদেরকে বের করে মুখোশ উন্মোচন করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং সরকারের সহযোগিতা ছাড়া শক্তিশালী কমিশনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সংস্কারের আগে নির্বাচন হলে অনিয়মের শঙ্কা। যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত 3টি নির্বাচনে, তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে, তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। এই ছিল শান্তবাজারের আয়োজনে এখন টেলিভিশন। ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।